एआई का पूर्ण इस्तेमाल कोई इनसे सीखे। उस्मान तारिक। তো কটা স্পিনার খেলছে, হ্যাঁ টিমের মধ্যে কুলদীপ যাদব ঢুকতে পারে নাকি ওয়াশিংটন সুন্দর ঢুকতে পারে, উসমান তারিকের বোলিং ইন্ডিয়ার জন্য কতটা থ্রেটেন হতে পারে, ওয়েদার কেমন আছে, পিচ কেমন আছে, ইন্ডিয়ান পাকিস্তান টিমের স্ট্রেংথ উইকনেসেস, তারপরে স্ট্র্যাটেজি কেমন হতে পারে, এই সব কিছু নিয়ে কিন্তু আমরা আজকের ভিডিওর মধ্যে নিয়ে চলে এসেছি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের প্রিভিউ। তো আপনারা দেখছেন ফেল ক্রিকেটার্স চ্যানেল, আমি সুদীপ্ত এবং শান্তনু আপনাদের খিদমতে আমরা সবসময় হাজির আছি। অবশ্যই। তো ফাইনালি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ইজ হ্যাপেনিং। তো ইন্ডিয়ান টিম এখন যা পজিশনে দাঁড়িয়ে আছে, প্রথম কথা তো ইনভিনসিবল একটা টিম, গত 10টা ম্যাচ ধরে জিতে আসছে, গত ওয়ার্ল্ড কাপের থেকে ধরতে গেলে আমরা, ঠিক আছে, তারপরে কোনো একটা এখনও অবধি টুর্নামেন্ট হারেনি, বাইলেটারাল সিরিজ হারেনি, এটা তো আমরা সবাই জানি, ঠিক আছে, এটা নতুন কিছু না। তো সামনে কে আসছে সেটা হচ্ছে পাকিস্তান। ইন্ডিয়ান টিম পাকিস্তান এমনি তো যা অবস্থা এখন, ইন্ডিয়ান টিমের তো আমাদের প্রত্যেকটা প্লেয়ার এমন এমন প্লেয়ার আছে যে এক একটা উপর দিয়ে ম্যাচ উইনার যায়, ঠিক আছে, সে আমরা হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে রিঙ্কু সিং থেকে শুরু করে, তা আমরা কাকে বাইরে বসাই, সঞ্জু স্যামসনকে বাইরে বসাই। তো এখানে অনেকগুলো প্রশ্ন আছে, যেমন হচ্ছে অভিষেক শর্মার এখন কি পরিস্থিতি আছে। অভিষেক শর্মা কিন্তু এখন যা প্রশ্ন যা আসছে, অভিষেক শর্মা কিন্তু নিজের মুখে বলেছে যে আমি মোটামুটি ফিট, আমি খেলতে পারি পরের ম্যাচে। How are you? Dal rice good. Are you good? Dal rice very good. Me good. এটা তো আছেই। তাছাড়াও এদিকে সঞ্জু স্যামসন, আগের দিন সঞ্জু স্যামসনকে আমার দেখে সেই লাগানের ওর কথা মনে পড়ছিল, নেমে যে ভাবুক হয়ে যে মারতো। আর বাদ বাকি তো হার্দিক পান্ডিয়া, ওফ আগের দিন 28 বলে 52 কেউ, তারপরে রিঙ্কু সিং। আমি কি মনে করি বলতো, রিঙ্কু সিং এর আমরা খেলা দেখতে পারিনি, কিন্তু এখন অত চিন্তা হওয়ার কিছু নেই, ঠিক আছে, প্রত্যেকটা ম্যাচে যে সবাই ভালো খেলবে এমন তো ব্যাপার নেই। তো হার্দিক পান্ডিয়া হোক বা রিঙ্কু সিং হোক বা শিবম দুবে হোক, যে কোনো না কোনো ম্যাচে খেলে দেবেই ওরা, ঠিক আছে, সবাই একদিনে ভালো খেলবে এটা কখনো হতে পারে না। আমার রিঙ্কু সিংকে নিয়ে টেনশন নেই ভাই, রিঙ্কু সিং যা খেলা দেখিয়েছে অলরেডি, যা ও ক্যালিবার রাখে ওর মধ্যে, আমার রিঙ্কু সিংকে নিয়ে কোনো রকম চিন্তা নেই। আর ইন্ডিয়ান টিমের যদি আমরা কথা বলি, ইন্ডিয়ান বোলিং লাইন আপ, হা আল্লাহ আল্লাহ, ঠিক আছে, সে বরুণ চক্রবর্তী নাম্বার 1 স্পিনার থেকে, নাম্বার 1 বোলার, সরি স্পিনার না, নাম্বার 1 বোলার থেকে শুরু করে ওখানে তোর আর্শদীপ সিং বল উইকেট টেকার, টপ হাইয়েস্ট উইকেট টেকার। বুমরার আমি নাম নিচ্ছি না এখানে, বুমরাকে তো 5টা বলে 6 মারবে বলে সাহিবজাদা ফারহান আসছে, দিন তো আসছে, আমরা দেখতেই পারবো। তাছাড়াও অক্ষর প্যাটেল উইকেট টেকে, মানে প্রত্যেকটা ম্যাচে গিয়ে উইকেট পাচ্ছে, মোহাম্মদ সিরাজ আছে, তুই কাকে ছেড়ে কাকে ট্যাকেল করবে, কাকে ট্যাকেল করবে। আর অপরদিকে যদি আমরা দেখি পাকিস্তানের টিমের কেউ ফর্মে নেই, একটা ব্যাটসম্যান বাদ দিয়ে, সেটা হচ্ছে সাহিবজাদা ফারহান, আমি যা দেখলাম। বাদ বাকি সাইম আয়ুব বল বা উসমান খান, ওদের যে কিপার, উইকেট কিপার তো বেকারই খেলছে। আর কে জানি আরেকটা কে জানি লাডলা বাবার আজম একটা ম্যাচে 32 বলে 46 করেছে। मुझे रिएक्ट करने की ज़रूरत ही नहीं है, मुझे पता है मैं ग्राउंड पे क्या कर सकता हूँ। उसके लिए मुझे किसी को बताने की ज़रूरत नहीं है कि मैं कैसा प्लेयर हूँ या मेरी क्या एबिलिटी है। मैंने कभी किसी से पूछा नहीं मैच कैसे जिताना है। ঠিক আছে, আমি প্রথমে ভাবছিলাম কি যে ফর্মে নেই, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় কি বলতো, এই ম্যাচটার মধ্যে যা আমরা পিচের কন্ডিশন আসছি, পিচের কন্ডিশনের উপরে আসবো, ঠিক আছে, এই মাঠে কি রেকর্ড হচ্ছে এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন, তো এইটা চলাকালীন আমার যা মনে হয় বাবর আজম কিন্তু ইন্ডিয়ার হয়ে একটা থ্রেট হতে পারে এখানটায়, কারণ ও কিন্তু অল্প স্ট্রাইক রেটে খেলে, আউট করা মুশকিল, ঠিক আছে। ভাবছিস যে আবার কি ডেকে নিয়ে কি না, ওটা হবে না, যেটা যে মোহাম্মদ রিজওয়ান আর বাবর আজম যেটা করেছিল ওই জিনিস আর হবে না। এমনিতেও তো বাবর আজম এখন ওকে পুরো পিছনেই ঠেলে দিয়েছে, একদম 4-5 নম্বরে খেলাচ্ছে। সালমান আলী আগা ওদের ক্যাপ্টেন ফর্মে নেই। তারপরে যদি বলিস তুই ওদের যে কিপারটা যার কথা বললাম, তার বদলে আমি অনেক ভালো প্লেয়ার মনে করি মোহাম্মদ রিজওয়ান, ওদের ইন্টারনাল পলিটিক্সের জন্য মোহাম্মদ রিজওয়ান অব্দি ওদের টিমের মধ্যে নেই, তাহলে এখানে কোনো রকম কোনো তুলনাই হবে না। আগের দিন ফাহিম আশরাফকে বলই করায়নি ওরা, আগের দিন একটা বোলার যে তাকে বলই করায়নি, আগের দিন ম্যাচ জিতিয়েছে ব্যাটিংয়ে, তার মানে কি ও ব্যাটসম্যান এখন, সেটাই তো, তারপরে সাইম আয়ুব শুদ্ধ দিয়ে 5টা
5টা স্পিনারকে বল করিয়েছে। তারপরে তোর শাহিন শাহ আফ্রিদি আগের দিন যে কত মার খেয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই একদম বলতে গেলে। এক ওভার মানে 3টে 6 গেছে। হ্যাঁ 3টে 6 খেয়েছে এক ওভারের মধ্যে। তো যাই হোক এখানে মোটামুটি, আর তারপরে নেদারল্যান্ডের ম্যাচটা ভুলে গেলে চলবে না আমাদের। নেদারল্যান্ডের ম্যাচ পুরো হারতে গিয়ে একদম মানে এরকম এরকম গিয়ে জিতেছে আফ্রিদিকে পুরো ধুই। হ্যাঁ 2 ওভারে 29 রান বাকি, সেখান থেকে একটা প্লেয়ার খেললো বলে একমাত্র জিততে পারলো, নাহলে কিন্তু পাকিস্তান ওই ম্যাচেই গেছিল প্রথম ম্যাচেই বাস মানে মরতে বেঁচে গেছে। তাও জিম্বাবুয়ে তাও তো নেই এখানে, নাহলে তো জিম্বাবুয়ের সামনে পাকিস্তান যা খেলা দেখায়, ইন্ডিয়ার সামনে কি পরিষ্কার কথা কোনো কম্প্যারিজনই হবে না ইন্ডিয়ার সঙ্গে এই টিমের সঙ্গে। আমি তো মনে করি কোনো টিমেরই কম্প্যারিজন হবে না, দরকার নেই তো। একমাত্র নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা একটু টক্করে আছে, অস্ট্রেলিয়াও নেই বর্তমানে। অস্ট্রেলিয়ার যে চোট হওয়ার পরে যে সবাই চলে গেছে, হেজেলউড নেই, নেই, অস্ট্রেলিয়া কিন্তু আসছে এরপরে লাস্টে আসছে। তো যাই হোক এখানে কোনো রকম কোনো কম্প্যারিজন নেই। তো এখানে ইন্ডিয়া অনেক আপার হ্যান্ডে রয়েছে, কোনো রকম কোনো নেই এর মধ্যে। পাকিস্তানকে নিয়ে কি বলবো, যেখানে ভাই 7-1 আমরা আগিয়ে রয়েছে, 7-1 কি রাইভেল একদম, হ্যাঁ 7-1 আমরা আগে রয়েছি। কম্পিটিশন কোথা থেকে করবে ওরা ভাই? কোনো রকম কোনো তুলনা নেই, মানে 8 লোডিং। আর ওরা খুব লাফাচ্ছে তো উসমান তারিককে নিয়ে লাফাচ্ছে তো। 4 ম্যাচ খেলার আগের ম্যাচে ফ্রিতে তোর নামিবিয়া এসে প্র্যাকটিস করিয়ে দিয়ে গেছে উসমান তারেকের। বল করে আগের ম্যাচে ফ্রিতে প্র্যাকটিস করিয়ে দিয়ে গেছে। তারপরে ওকে মানে যেটা বল করে সাইড থেকে যদি না মেরেছে, আমি বলে দিলাম, ওকে যদি না মেরেছে, ওর একমাত্র আপার হ্যান্ড একটা জিনিসে আছে, আমাদের ইন্ডিয়াতে বাহাতি ব্যাটসম্যানরা বেশিরভাগ লেফট হ্যান্ডেড রয়েছে, ওর ওইখানে একমাত্র ফায়দা রয়েছে। তাছাড়া কিন্তু তো বলছি আমরা এগুলো স্ট্রেংথ উইকনেসের মধ্যে এগুলো নিয়ে আলোচনা করব। আর উসমান তারিকের তোর আশ্বিনও দেখলাম যে বলেছে যে যেমন ও পজ দিয়ে যেমন বল করছে, ব্যাটসম্যানরা ওখানে সরে যাওয়ারও পুরোপুরি রাখে। হ্যাঁ ও বল করতে করতে পজ করে যাচ্ছে, তাহলে ব্যাটসম্যানরা ওখানে সরে যেতেই পারে। প্রত্যেক বল ও তার প্রত্যেক বল করে না এরকম, কিছু বলে পজ মারলে ব্যাটসম্যান সরে যাও। মানে এটাও বলেছে যদি ব্যাটসম্যান সরে যায় তাহলে কিন্তু আম্পায়ার একটা সিদ্ধান্ত নেবে। হ্যাঁ অবশ্যই, যে আর করা যাবে না। ওইটা কিন্তু আমার মনে খুব শিগগিরই এটা মনে হতে চলেছে। অবশ্যই এটা হবে, ইন্ডিয়াই করবে, দেখবি ইন্ডিয়াই করবে। কিছু প্লেয়ার আছে ইন্ডিয়ার যাদের মাথায় হার্দিক পান্ডিয়া যেমন একটা প্লেয়ার, ঠিক আছে, ও কিন্তু সরে যেতেই পারে, মাথা গরম প্লেয়ার। কিন্তু যদি এরকম হয় আমার মনে আম্পায়ার এর বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করবে। না অবশ্যই করবে। তো শ্রীলঙ্কার কলম্বোতে খেলা হচ্ছে প্রেমাদাসা স্টেডিয়ামে, জানা কথা আমাদের। তো এইখানে কিন্তু অনেক প্রবলেম রয়েছে। প্রথম কথা হচ্ছে যেটা এখানে ইন্টারেস্টিং করতে পারে খেলাটাকে, কারণ আমরা এই মাঠটায় জানি যে হচ্ছে যা দেখে আসলাম এখন হিস্ট্রিতে, তো এই মাঠে কিন্তু স্পিন ফ্রেন্ডলি মাঠ পুরোপুরি, ঠিক আছে। শ্রীলঙ্কা এমনি পুরো দেশটাই স্পিন, হ্যাঁ স্লো পিচ রয়েছে এক তো। তারপরে এই মাঠের বাউন্ডারি কিন্তু বড় আছে, 74 মিটার 76 মিটার, সামনে 86 মিটার, এরকম কিন্তু বাউন্ডারি আছে প্রথম কথা। তারপরে হচ্ছে লাস্টে এইখানে যা ওয়েদার এখন চলছে, বৃষ্টির ওয়েদার রয়েছে, এখানে কিন্তু ডিউ আসে না। তো এখানে ফার্স্ট ব্যাটিং সেকেন্ড ব্যাটিং ম্যাটার করে না, ফার্স্ট ব্যাটিংই বেশি উপযোগী আর কি, যা মনে হয় এখানটায়। নেওয়ার একটা মানে ফায়দা হচ্ছে যদি বৃষ্টি আসে, হ্যাঁ তাহলে কিন্তু একটা ফায়দা আছে। হ্যাঁ অবশ্যই বৃষ্টি আসলে হ্যাঁ চেস করলে ফায়দা আছে সেকেন্ড ব্যাটিং নেওয়াতে। তো যাই হোক এখানে কিন্তু ওয়েদার নিয়ে কিন্তু কনসার্ন রয়েছে কিছু। ওয়েদার যা শোনা যাচ্ছে এখানে 50 থেকে 70% বৃষ্টির সম্ভাবনা রয়েছে 15 তারিখে। প্রথম কথা, যদি বৃষ্টি হয় তো দুপুরবেলার দিকে হবে, হলে টস কিন্তু ডিলে হতে পারে, ম্যাচ ডিলে হতে পারে, এই একটা। দ্বিতীয় কথা, যদি ম্যাচ না হয় তাহলে তো এক পয়েন্ট পেয়ে যাবে আমরা, আর এই ইয়েটা দেখতে পারবো না, ঠিক আছে, ব্যাড লাক হয়ে যাবে একটা। অবশ্যই চাইবো ম্যাচ হোক, ওদের ধুতে গিয়ে যে মজাটা লাগবে সেই মজাটা আর কোথায় পাবো আমরা। হ্যাঁ তো যদি আমরা এই মাঠের দেখি, লাস্ট যে কটা ম্যাচ খেলা হয়েছে, তো 4টে ম্যাচের মধ্যে হায়েস্ট রান হচ্ছে 190 রান হয়েছে, ঠিক আছে, প্লাস একটা ম্যাচে 148 রান হয়েছে, 190 পাকিস্তানি করেছে যদিও ফার্স্ট ব্যাটিং করে। আর হচ্ছে তোর 148টা চেস করতে গিয়েও কিন্তু 19 ওভার 5 বল অবধি চলে গেছে। আর সেকেন্ড ম্যাচে বলতে গেলে ফার্স্ট ব্যাটিং হ্যাঁ স্পিনাররা কিন্তু পুরোপুরি উইকেট তুলছে, এখানে ডমিনেট করছে। এমনি তো পাকিস্তান স্পিনারই খেলিয়েছে সব বলতে গেলে, একজন শুধু পেস খেলিয়েছে, হ্যাঁ 7খানা উইকেট কিন্তু স্পিনাররাই নিয়েছে এখানে। তো এখানে যা বোঝা যাচ্ছে স্পিনার তো ফ্রেন্ডলি হবেই, অবশ্যই হবে। ইন্ডিয়া এখানে 2টো স্পিনার খেলে নর্মালি, অভিষেক শর্মা থাকলে 3টে স্পিনার থাকে, আর নাহলে কিন্তু এখানে একটা ইনক্লুড করার চান্স রয়েছে এখানে যা বোঝা যাচ্ছে। আর পাকিস্তান তো অলরেডি যা টিম খেলাচ্ছিল তাই মনে হয় খেলাবে 5টা, তো টিমের উপরে আসবো আমরা। তো 5টা স্পিনার নিয়ে ওরা খেলাচ্ছিল অলরেডি। তো যাই হোক ইন্ডিয়ার বোলিং লাইন আপ কেমন হতে পারে
ইন্ডিয়ার বোলিং লাইনআপ? একটা প্লেয়ার ঢুকাবে মনে হয় তোর, একটা স্পিনার? আমার মনে হচ্ছে যে যদি ঢোকায় তো তাহলে কুলদীপ যাদবকেই মানে চান্স আছে একদম। হ্যাঁ, এবার কাকে 100% বসিয়ে ঢোকাবে ওটা কিন্তু একটা বড় প্রশ্ন। হ্যাঁ, ওটা হচ্ছে সবথেকে এখন বড় প্রশ্ন। তো এটা নিয়ে আমার একটা থট আছে, প্লেইং 11 বানানোর সময় আসছি, কিন্তু এটা নিয়ে আমার একটা থট রয়েছে, যেটা হ্যাঁ প্লেইং 11 এর সময় এটা নিয়ে আলোচনা করছি। যে যাই হোক, তো আমরা তাহলে স্ট্রেংথ উইকনেসের স্ট্র্যাটেজির উপরে চলে আসছে এখানে সোজাসুজি। তো স্ট্রেংথের কথা যদি বলা হয়, এখানে ইন্ডিয়ার স্ট্রেংথ কি কি আছে? তো ইন্ডিয়ার স্ট্রেংথ আছে চারিদিকে, এটা নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, তো না ইন্ডিয়ার তোর যদি আমি বলি স্পেসিফিকলি আর কি, ব্যাটিং ডেপথ বলা যেতে পারে। বোলাররা কিন্তু পুরোপুরি বোলিং অপশনস রয়েছে অনেকগুলো, ঠিক আছে? অভিষেক শর্মা হোক বা রিঙ্কু সিং, আমাদের রিঙ্কু সিং নতুন স্পিন বোলার এখন আমরা জানি। তারপরে হচ্ছে যদি খেলাতে চায় এখানে 3টে স্পিনার, যদি একটা স্পিনার ঢোকায় তাহলে 3টে স্পিনারও খেলাতে পারবে ওরা। প্লাস হচ্ছে হার্দিক পান্ডিয়ার রূপে একটা বড় একটা ভালো ফাস্ট বোলার রয়েছে আমাদের কাছে, ওটাই বলছিলাম, যেটা কিন্তু পাকিস্তান ওই সুবিধাটা পায় না, যেটা আমাদের যে ব্যাটিং ডেপথ হোক বা বোলিং ডেপথ হোক দুটোই কিন্তু সেরাই রয়েছে আমাদের মধ্যে হ্যাঁ। রয়েছে। আর হচ্ছে প্রত্যেকটা ব্যাটসম্যান ফর্মে রয়েছে। আর হচ্ছে সবথেকে বড় স্ট্রেংথ হচ্ছে ইন্ডিয়ার, সেটা হচ্ছে ওপেনিং পেয়ার। সে সঞ্জু স্যামসন আর ঈশান কিষানি হোক না কেন, সঞ্জু স্যামসন কিন্তু 8 বলে 28 মেরে গেছে। তার অভিষেক শর্মা আসলে তো আর কোনো কথাই নেই। প্রথম ম্যাচে আমি আর যা খুশি হয়ে যাক, যে রকম পিচ থাক, একটা ব্যাটসম্যান আছে আমি জানি, যে কোনো পিচ মানে না, যে কোনো মাঠ মানে না, কোনো ওয়েদার কন্ডিশন মানে ওর মোটামুটি মারবে নালে মরবে। অভিষেক শর্মার একটা আমি দেখছিলাম স্ট্যাটস, ও যখনই রান করে হয় 0 করে নালে করে রান করে, বড় রান করে। তো 68 0 30-0, ঠিক আছে? এরকম করে লাস্ট ম্যাচে কিন্তু 0 করেছে অভিষেক শর্মা। তাহলে কিন্তু এই ম্যাচটা কিন্তু বড় হতে চলেছে অভিষেক শর্মা, হ্যাঁ সেটা তো বোঝা যাচ্ছে এখানে। আর তারপরে পাকিস্তানেরও এখানে কিছু স্ট্রেংথ রয়েছে। এক হচ্ছে আমরা কেন বলবো না স্ট্রেংথ আমরা আলোচনা করতে পারি, স্ট্র্যাটেজি বলবো না আমরা, অবশ্যই স্ট্র্যাটেজি আমরা কেন বলবো। তো যাই হোক, এখানে স্ট্রেংথ যদি আমরা বলি, অলরেডি ওরা এই মাঠে খেলছে, অলরেডি 2টো ম্যাচ খেলা হয়ে গেছে ওদের। প্রথম কথা স্পিন হেভি টিম বানিয়েছে ওরা, ওদের এটা স্ট্রেংথ বলতে গেলে। শাদাব খান হোক, মোহাম্মদ নওয়াজ হোক, ওদের এক্সপিরিয়েন্স স্পিনার আছে, মোহাম্মদ আবরার আছে, তারপরে হচ্ছে আবরার আহমেদ, মোহাম্মদ আবরার না, তারপরে হচ্ছে তোর উসমান তারিকের রূপে একটা নতুন বোলার এসছে, যেটা চারিদিকে আর কি মাচাচ্ছে বলতে গেলে, মানে ওটার পর মানে পজ বোলার, আমরা নাম দেবো হচ্ছে পজ বোলার, ওটা সানডের পর ওটা কমেডিয়ান হতে চলেছে, হ্যাঁ কমেডিয়ান হতে চলেছে। তো যাই হোক, ইন্ডিয়া এগুলো কিন্তু পাকিস্তানে কিছু স্ট্রেংথ রয়েছে এই জিনিসগুলো, যেটা মানতে হবে আমাদের, কারণ হচ্ছে ওরা কন্ডিশন অলরেডি খেলে রেখেছে, আর ইন্ডিয়াকে অ্যাডপ্ট করতে হবে গিয়ে ওই কন্ডিশনগুলোকে। তো উইকনেসে যদি আমরা আসি, ইন্ডিয়ার উইকনেস অ্যাজ সাচ আমি কিছু দেখছি না সেরকম উইকনেস। একটা উইকনেস দেখছি, সেটা হচ্ছে তোর স্পিন নিয়ে স্ট্রাগল। ওটা ঠিক আছে, ওটা পাকিস্তান ঠিক আছে, আবার ওটা কিন্তু উইকনেসের মধ্যে পড়ছে, কারণ হচ্ছে আমরা 2টো ম্যাচই পরপর দেখলাম এখানে। শুধু ওদের কানে বলে দিতে হবে, ভাই পাকিস্তানের সঙ্গে খেলা, সব এনার্জি, এই কথাটা বলে দিলি, এরপর আমরা কিছু বলার নেই, সব এনার্জি ওদের মধ্যে ডবল চার্জ হিসেবে চলে আসে, কিছু বলার নেই এরপর আমার। তো যাই হোক, উইকনেসের উপরে যদি আমরা আসি, তো স্পিন স্ট্রাগল তো বললামই। আর হচ্ছে আর একটা জিনিস যেটা ভুল করছে ইন্ডিয়া, যে আমার পিচের কন্ডিশন অনুযায়ী যদি আমরা মিডিল অর্ডারের কথা স্পেশালি বলি, যে এখানে কিন্তু ওরা সিচুয়েশন বুঝে খেলছে না। এখানে মারতে গিয়ে আমরা আগের দিন দেখলাম, তিলক বর্মা একটা শট মারতে গেল, তার আগের ম্যাচে আমরা তো খালি মানে এমন কোলাপস দেখেছি ইন্ডিয়ার, কিন্তু কোলাপসটা একটা বড়, এই ওয়ার্ল্ড কাপের জন্য বলছি বিশেষ করে, এর আগে নিউজিল্যান্ড সিরিজও এরকম দেখিনি আমরা, এই ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু ব্যাটিং কোলাপস কিন্তু একটা বড় কনসার্ন হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়া টিমের জন্য, তাই দেখলাম। হ্যাঁ, ওই জায়গাটায় হচ্ছে ওটা স্ট্র্যাটেজির উপরে এসে বলছি। যাই হোক, এটা একটা জাস্ট উইকনেস আর কি বলছি ইন্ডিয়ার। তো পাকিস্তানের উইকনেস যদি বলি আমরা, তাহলে তো উইকনেস তোর ব্যাটিং ফর্ম প্রথম কথা, ঠিক আছে? কোনো রকমের কারোর ব্যাটিং ফর্ম নেই, ক্যাপ্টেনের ব্যাটিং ফর্ম নেই, ওপেনার্সদের ব্যাটিং ফর্ম নেই। ওদিকে তোর ফাখার জামানকে বসিয়ে রেখেছে, কার বদলে খেলাবে ওটা আমি যে টিম দেখলাম, এখানে কোনো প্লেয়ারই নেই যার বদলে ফাখার জামান খেলাতে পারে। তোর একটা অলরাউন্ড হিসেবে খেলে, তো ও এখন বেশি বোলার হয়ে গেছে, সেটাই ব্যাটসম্যানের থেকে বেশি বোলার হয়ে গেছে। তো হ্যাঁ, ওরা তো রয়েছে। তাছাড়াও ক্যাপ্টেন যেটা বললাম। আর পাকিস্তানের একটা বড় সবথেকে উইকনেস কি জানিস? ওদের কোনো ফিনিশারই নেই। এটা ঠিক। কে আছে? শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, তোর হচ্ছে কিপারটা যে উসমান খান, ব্যাস, আর কেউ নেই। এরা তো অলরাউন্ডার সব, এরা তো আর ফিনিশার না। ফিনিশার থাকলে দেখ একটা কথা বলি, ফিনিশার থাকলে ওদের সেরা স্ট্রাইক রেট হচ্ছে 130-31, একমাত্র শাদাব খান 2টো ম্যাচ ভালো খেলে দিয়েছে, তার বলে কিন্তু চলছে 131 স্ট্রাইক রেট। আর তুই বাবার আজম থেকে শুরু করে শাহজাদা ফারহান থেকে শুরু করে, তারপরে তোর হচ্ছে উসমান খান থেকে শুরু করে, ওদের 117-18, সালমান আলী আগা ওদের যে ক্যাপ্টেন 117 স্ট্রাইক রেট, এতদিন ধরে বাবার আজমের তো মানে ক্যারিয়ার স্ট্রাইক রেট 110,
হ্যাঁ এদিকে সব থেকে বেশি টি-20 ইন্টারন্যাশনাল হ্যাঁ, রান 4,000 নিয়ে এর বসে উপরে আছে, কত 4,500 রান হয়ে গেছে। তাহলে কার বিরাট বিরুদ্ধে খেলে কোহলির দেয়? উপরে কার বিরুদ্ধে খেলে দেয়? জিম্বাবুয়ে নেদারল্যান্ড জিম্বাবুয়ে না থাকলে তো তাহলে তো গেছিল। হ্যাঁ। তো যাই হোক, স্ট্র্যাটেজির উপরে যদি আমরা আসি, ইন্ডিয়া স্ট্র্যাটেজি বলতে গেলে বিশেষ করে প্রথম হচ্ছে টসে আসবো আমরা। টসে যদি যেতেও তাহলে আমরা চাইবো সবসময় ব্যাটিং নাও এইসব মাঠে, কারণ হচ্ছে ব্যাটিং নিয়ে একটা যদি বড় টোটাল কোনো রকম করে দিতে পারো, যেহেতু এখানে ডিউ নেই তাহলে এখানে একটা বড় টোটাল করে দিতে পারো, তাহলে কিন্তু প্রেসারে পড়ে যাবে। হ্যাঁ, মানে যত ম্যাচ গড়াবে হ্যাঁ, আরো পিচ কিন্তু স্লো থেকে স্লোতম হতে থাকবে, হ্যাঁ, আরো হ্যাঁ, স্লো হতে থাকবে। আর আমি Pace করা এটা মুশকিল। বলবো যে যেখানে সবাই মিডল অর্ডারে এসেও যে মারপিটের যে চিন্তা ভাবনাটা রেখেছে, এই ম্যাচটার জন্য অন্তত মাঠ দেখে অন্তত এটাকে শান্ত রাখা উচিত। প্রথমে ক্লাচ করে খেলো, ওপেনার্সরা ক্লাচ বেশি মেরে খেলুক, অসুবিধা নেই। অভিষেক শর্মাকে মানে একদম খোল্লা ছেড়ে দিয়েছে না, ঠিক আছে? প্রথমে তো হ্যাঁ, খেলুক না, অভিষেক হ্যাঁ, শর্মা ঈশান খেলুক কিষান না। দুজনেই হ্যাঁ, খেলুক না। তারপরে এসে মিডল ওভারে একটু ধরুক, লাস্টে এসে আবার হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং এরা তো রিঙ্কু সিং এরা রয়েছে finisher এর উপর finisher একটু রয়েছে। মিডল ওভারটা গিয়ে ব্যাটিং কোলাপসটা দেখতে খুবই খারাপ লাগছে সেটাই, ইন্ডিয়ার হয়ে। হ্যাঁ, এত হ্যাঁ। এক্সপিরিয়েন্স একটা টিম হওয়ার লাস্ট পরেও দুটো ম্যাচে সেটাই হচ্ছে, এই জিনিসটা যাচ্ছে না মিডল ওভার হ্যাঁ, যাচ্ছে। কারণ হচ্ছে পাকিস্তানের কিন্তু স্লগ ওভারে গিয়ে মানে লাস্টের দিকের ওভারে গিয়ে কিন্তু স্পিনাররা বল করবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। শাহিন শাহ আফ্রিদি কিন্তু তোর স্লগ ওভারের বোলার না, না, প্রথম না, কথা। না, না, না। উসমান ইয়েকে দিয়ে ফাহিম আশরাফকে দিয়ে বলই করায়নি আগের ম্যাচে, একটা ওভারও বল করায়নি, তারপরে ওরা ছটা বোলার দিয়ে বল করেছে। ইন্ডিয়ার জন্য রেখে দিয়েছে কে জানে। তো যাই হোক, এখানে কিন্তু স্পিনাররা পাবে, স্পিনারদের এখানে স্পিনের উপরে বেশি ওরা ইয়ে করছে। আর Focus লাস্টের দিচ্ছে, দিকের ওভারেও হ্যাঁ। 15, 16, 17 ওভারে গিয়েও আমরা এমনকি 19 ওভারে গিয়েও কিন্তু স্পিন দেখতে পারি, এখানে বলা যায় না। মানে মোদ্দা কথা হচ্ছে দু টিমেরই স্পিন স্ট্রেংথ মানে ভালো আর কি, এটা হ্যাঁ, বলতে হবে। হ্যাঁ, এবার হ্যাঁ। যে ভালো খেলবে সে আগিয়ে যাবে আর কি, অবশ্যই। ঠিক আছে। আমি এটা স্ট্র্যাটেজির কথা বলছি, আমি বললাম আমি কিন্তু বলছি না যে কোনো ইন্ডিয়া ফেভার বা তোমার পাকিস্তানের ফেভার, কারণ দুজনে কিন্তু স্পিন দুজনেরই ভালো, মানে মানে আর এই আমি দুটো তো তিনটে ম্যাচ নিয়ে আমি তো বলবো এখানে যেটা আর কি নরমালি কথা আসছেও, যে একটা স্পিনার বেশি খেলাবে এখানে, যেহেতু এই মাঠের কন্ডিশন হিসেবে পাকিস্তান সেম টিমই থাকবে, ইন্ডিয়া মানে ইন্ডিয়া কি মানে 90% চান্স আছে একটা স্পিনার আর কুলদীপকেই খেলাতে হবে একমাত্র। আমি এখানে চাইবো না যে ওয়াশিংটন সুন্দরকে খেলাও, কারণ আমার স্পেশালিস্ট স্পিনার আর কুলদীপ যেভাবে লুজ দিয়ে বল করে এই মাঠের জন্য, বড় মাঠের জন্য একদম পারফেক্ট সুটেবল প্লেয়ার। আমার যদি দেখা গেল বুমরা ফার্স্ট 11-এ থাকলে আমার সেকেন্ড পেস কিন্তু হার্দিক 4 ওভার আরামসে রয়েছে। ঠিক আছে। আর আমি তো বলবো যে এখানে টিম চেঞ্জ করারও দরকার নেই। পাকিস্তানের টিম, এই টিমের সঙ্গে কোনো তুলনা হয়? আর আমি কেন বলছি, আমি এটা শোন, যে আর্শদীপ সিং আমার তো একটা উইকেট টেকার, ও শিওর শট উইকেট দেয়, তাহলে এখানে আমার কুলদীপকে আনি বা না আনি কি আসে, যে আমার তো উইকেট তোলা নিয়ে কথা। আরেকটা কথা যেটা বলছি, কুলদীপ কিন্তু লাস্ট ম্যাচ যে হচ্ছে উইকেট কিন্তু সেরকম একটা নমিনেট করতে পারছে না, ঠিক আছে। কুলদীপের ফর্ম খারাপ এখন। এবার সেটা ব্যাক জিজি মাইন্ড, ঠিক আছে, এ মাইন্ড লাস্ট অবধি কেউ বুঝতে পারবে না ওর মাইন্ডে কি চলছে। হ্যাঁ, না এটা তো সত্যি। আর পাকিস্তানের ব্যাটিং কোল্যাপস তো মানে ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একদম, বলে লাভ নেই, বিশেষ করে ইন্ডিয়ার সামনে আর কি। প্রত্যেকটা টুর্নামেন্ট খুলে দেখ, লাস্ট যে কটা টুর্নামেন্ট গেছে আইসিসি টুর্নামেন্ট, প্রত্যেকটাই ব্যাটিং কোল্যাপস করেছে একদম। আমার জানিস তো কি মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ম্যাচটা একতরফা না হয়ে যায়, একতরফাই হবে, সেটাই মনে হচ্ছে। একতরফাই হবে। ইন্ডিয়া আগে ব্যাট ধরলে মোটামুটি 170-75 যদি 170 আগে যদি ইন্ডিয়া ব্যাট ধরে, প্রেডিকশনে আসবো, প্রেডিকশনে লাস্টে আসছে আমাদের যে ফান অ্যাক্টিভিটি, ওটা লাস্টে আসছে। হ্যাঁ, তো টিমের উপরে যদি আমরা আসি, টিম কেমন হতে পারে? পাকিস্তানের টিম এখানে যা বোঝা যাচ্ছে, যে এর আগে যে টিম খেলিয়েছে ইয়ের সাথে, জিম্বাবুয়ের সঙ্গে, নেদারল্যান্ড না, তারপরে খেললো না ইউএসএ সামনে যা টিম খেলিয়েছে ওখানে তাই আসবে। ওই সাইম আয়ুব থেকে সাহিবজাদা ফারহান, তোর বাবর আজম আছে, সালমান আলী আগা আছে, উসমান খান, আর হচ্ছে তোর যা টিম খেলিয়েছিল আর কি, তোর ফাহিম আশরাফ, আর হচ্ছে তোর ওই উসমান তারিক, এদের যা বোলার ছিল ওই সেটআপে খেলাবে পাকিস্তান। তো পাকিস্তান ওই সেটআপই খেলাবে, কারণ হচ্ছে ওদের উইনিং কম্বিনেশন ভাঙবে না। আর যদি ইন্ডিয়ার কথা বলা হয়, এখানে ইন্ডিয়ার খুব যেটা সব থেকে আলোচনার বিষয় রয়েছেও এখানে, সেটা হচ্ছে একটা স্পিনার বেশি ঢুকতে পারে ইন্ডিয়ার মধ্যে ব্যাটিং এ। ওখানে ওই সঞ্জু স্যামসন চলে যাবে, অভিষেক শর্মা ঢুকে যাবে একদম পরিষ্কারভাবে। আর যদি এখানে প্লেইং 11-এর মধ্যে যদি স্পিনার ঢোকে, তো এখানে একটা বড় কোশ্চেন আসছে, কুলদীপ যাদব না ওয়াশিংটন সুন্দর? আমাদের মতে এখানে কুলদীপ যাদবই ঢুকবে, আর স্পেশালিস্ট খেলাও। আর হচ্ছে কার বদলে ঢুকবে সেটা হচ্ছে আর্শদীপ সিং, যেটা আমার মনে হয় একদম। হ্যাঁ, তাই তো
একদম। এখানে আশাদীপ সিং এর বদলে ঢুকতে পারে। আর আমার যদি পার্সোনাল বলি আমি, যে আমার মনে হচ্ছে না টিম চেঞ্জ করবে, যা উইনিং কম্বিনেশন আছে সহজে ভাঙবে না ওটা। আর্শদীপ সিং উইকেট টেকার, বরুণ চক্রবর্তী উইকেট টেকার আছে আমাদের এখন, তোর অক্ষর প্যাটেলও উইকেট তুলছে, আর জসপ্রীত বুমরা তো জস্সি জেসা কই নেই, আর বলে লাভ নেই বুম এটার বুম মধ্যে। বুমরা। হ্যাঁ, তো ঝটপট এই মোটামুটি এই টিম ছিল এর মধ্যে। ঝটপট প্রেডিকশনের উপরে চলায়, ইন্ডিয়া ফার্স্ট ব্যাটিং করে যদি করে কত রান করছে বল? 170 থেকে 75। আমি 190 ধরছি ইন্ডিয়া ফার্স্ট ব্যাটিং। হ্যাঁ, না, কারণ আমি 170-75 পিচ ধরছি। এখন যা দেখা যাচ্ছে একটু আস্তে আস্তে এক্সিলারেট করছে এখানে, যে রানের দিকে। তাই যাও, আমি 190, তুই 170। 70 কি 75 আর এরকম। হাইয়েস্ট রান গেটার কে হতে চলেছে ইন্ডিয়ার? হায়েস্ট রান আবার মনে হচ্ছে কোথায় ক্যাপ্টেন সূর্যা। ভাই, সূর্যা কুমার বলছিস? আমি আবারও এখানে ঈশান কিষানের নামে নেবো এখানে আচ্ছা, হাইয়েস্ট রান চলো। গেটার। আর সে হচ্ছে যেই নেক প্রেডিকশন তো আমরা হ্যাঁ। করছি ভাই, যাতে আমরা ভিডিওটাতে আবার যখন আসতে একটা জোশ নিয়ে যাতে আসতে পারি, ঠিক আছে, 8-1 নিয়ে যাতে আবার ফিরতে পারি। হ্যাঁ, আর হচ্ছে তোর খুব ইন্ডিয়ার হাইয়েস্ট উইকেট টেকার বল? হাইয়েস্ট উইকেট আমি স্পিন হিসাবে যাব, হ্যাঁ। বরুণ চক্রবর্তী। আমিও বরুণ চক্রবর্তী, একদম নো ডাউট, হ্যাঁ, আমার কোনো এখানে ডাউটই নেই। ক্যালমা- আমি তো টুর্নামেন্টেরও বলে আমি দিচ্ছি শুধু বরুণ চক্রবর্তী। ভাবছি শুধু পাওয়ার প্লেটা যাবে, মোস্ট রানের বরুণদা মধ্যে আসবে, হ্যাঁ, মোস্ট রানের ধুয়ে দেবে। এখনো অবধি যা হয়েছে, মোস্ট রানের মধ্যে কিন্তু ইন্ডিয়ান কোনো ব্যাটসম্যান নেই না, কিন্তু। নেই, নেই। হ্যাঁ, এটাও ঠিক কিন্তু ভাই। ইন্ডিয়ার জিম্বাবুয়ের ব্যাটসম্যান আছে কিন্তু ইন্ডিয়ার ব্যাটসম্যান নেই। এটাও ঠিক, না, এই হ্যাঁ। ম্যাচটা খেললে বোঝা যাবে, কারণ এটাও হচ্ছে ঠিক। এত ব্যাটসম্যান এক একদিন এক একজন খেলছে। হ্যাঁ, সূর্যা এটা- প্রথম ম্যাচে খেললো 84, পরের ম্যাচে খেলতে পারলো। হ্যাঁ, এটাই ঠিক আছে, ঠিক। হার্দিক যেরকম পান্ডিয়া হ্যাঁ। একমাত্র যা খেলছে, যা খেলা। অভিষেক শর্মা এক ম্যাচ খেললো হ্যাঁ, আর পরের ম্যাচে খেললোই না। হ্যাঁ, খেললো না। তো যাই হোক, এটা তো হলোই। আর হচ্ছে মোদ্দা কথা হচ্ছে, আমরা চাইবো যাতে একটা ভালো ম্যাচ হয়। কিছু আমরা কম্পিটিশন চাই ভাই, আমরা কম্পিটিশন চাই হোক। যত ডোলে ধোয়া যায় তত মজাটা বেশি পাওয়া যায়, এটা হচ্ছে মোদ্দা কথা। কি একতরফা খেলা হলে মজা নেই। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হবে, 8-1 হবে, লাস্ট রাতে শোয়ার সময় একদম আরামসে ঘুমাবো একদম। বিগ সানডে enjoyment ধামাকা করে। হতে চলেছে। হ্যাঁ, আর তো আমরা লাইভে তো আসবোই ম্যাচের মধ্যে, হ্যাঁ। আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন, লাইভে আসবো। আপনার নোটিফিকেশনটা একবার দাবিয়ে দেবেন, নোটিফিকেশন বেলটা, তাহলে কিন্তু আপনারা লাইভের আপডেটও পেয়ে যাবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন। প্লাস হচ্ছে রিভিউ তো আসবেই, স্বাভাবিক ব্যাপার, অবশ্যই। আমাদের চ্যানেলে যারা আছে তারা তো জানেই। আর হচ্ছে আর একটা যেটা টপিক নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে লাস্টে যাওয়ার আগে, সেটা হচ্ছে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ে দোস্ত, জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। 2007-এ হারিয়েছিল, হ্যাঁ। 1983-তে হারিয়েছিল, আবার 2026-এ এসে হারিয়েছে। তুই ভাব জিম্বাবুয়ে। 19 বছর পর, হ্যাঁ, এত বছর পরে এসে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। মানছি অস্ট্রেলিয়ার অনেকে নেই, অনেক প্লেয়াররা নেই, তার উপর দিয়ে আবার ইয়েও চলে গেছে, মিচেল মার্শও ওগুলি চলে গেছে। এক্সকিউজ কোনো এখানে খাটে না, না। কারণ ভাই বিশ্বকাপ এটা, আর এটা জিম্বাবুয়ে বাইরের সিরিজ না। হ্যাঁ, ব্লেসিং মুজরবানি বল, বার্ল বল, বা ওদের ক্যাপ্টেন যেটা ছিল ওই তোর ব্যাটসম্যান, আর ওর নামটা মনে পড়ছে না আমার। তো যাই হোক, হ্যাঁ, যাই হোক, ওরা যে হ্যাঁ। ওপেন পার্টনারশিপটা করেছিল ওই তাও 70 তো- রানের, তাও তো ব্র্যান্ডন ওদের কথা টেলার বল। খেলেনি, এত হ্যাঁ, experience। ব্র্যান্ডন টেলার ছিল না, খেলেনি, হ্যাঁ, হ্যাঁ। ব্র্যান্ডন টেলার ছিল না। তারপরে হচ্ছে নাগারভা যে ওদের বোলারটা, হ্যাঁ, ওটা ছিল না। তারপরে গিয়ে যে মাসাকাদা বলে একটা প্লেয়ার আছে, হ্যাঁ, ও ছিল না। মাসাকাজা নেই এখন, মাসাকাজার এখন আরেকটা ছোট মাসাকাজা আছে, যে হচ্ছে হ্যাঁ, চান্স ওটা, পায়নি, হ্যাঁ, chance এখানে। পায়নি। তো টি20 স্কোয়াডে নেই। তো যে হ্যামিল্টন মাসাকাজা ছিল, যে ওর পুরনো প্লেয়ার। তো যাই হোক, এখানে সবাই প্রেস করেছে জিম্বাবুয়ের টিমকে। জিম্বাবুয়ে কিন্তু এখন ওদের ইয়ের মধ্যে কিন্তু টপে এমন টিম হয়ে রয়েছে, দুটো ম্যাচ জিতে বসে হ্যাঁ, রয়েছে, ঠিক আছে। সেটাই তো অস্ট্রেলিয়া ভাবছি। কিন্তু নিচে চলে এসেছে। কোথায় যেন একটা মনে হচ্ছে টি20 ব্রাইট কিন্তু ভাই, আরে হ্যাঁ রে, এখানে জিম্বাবুয়ে আর কিন্তু এটা উঠে দায়িত্ব গেছে। হচ্ছে হ্যাঁ। টেস্ট প্লেইং নেশনগুলোর, যারা হচ্ছে যেমন নেপাল Encourage ক্রিকেট। করতে হবে, নেপাল হ্যাঁ, ক্রিকেট আমি শুনছিলাম, নেপালে যে ক্যাপ্টেন রোহিত পটেল, ও বলছে যে মানে আমাদের দেশে খেলতে আসুন আপনারা, অস্ট্রেলিয়া, অবশ্যই। নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়াকে বলছে, পাকিস্তানকে বলেনি, ঠিক আছে। বলেনি, যেটা বলেনি সেটা বলেনি। তো আমাদের দেশে খেলতে আসুন, এসে আমাদের ক্রিকেটকে আরো আপলিফট করুন, এরকম তার জন্য প্রত্যেকটা, বিসিসিআই কিন্তু বহুত সাপোর্ট দিচ্ছে, হ্যাঁ, বহুত প্রত্যেকটা support এরকম দিচ্ছে। টেস্ট প্লেইং নেশনেরই দরকার, যে অ্যাসোসিয়েট নেশনের যে প্লেয়ারগুলো রয়েছে তাদের মানে টিমগুলো রয়েছে তাদেরকে ইয়ে করার, যাতে টি20 ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্টে এসে আরো বেশি মস্তি পাই আমরা, তুই দেখ কি না, মজা ইতালি পাই থেকে আমরা। শুরু করে ইতালি প্রথম হ্যাঁ, ম্যাচ ইতালি জিতলো। ঠিক আছে, তারপরে নেপাল আসছে, নেপালের এত USA সুন্দর আছে। ফাইট দিল, ভাল লাগছে তো সত্যি, যাই এই হোক, হ্যাঁ, tournament-এ এবার যেই এই হোক বছরে না কেন, হ্যাঁ, ভাল T20 লাগছে। ওয়ার্ল্ড কাপ ওয়ান আর অফ দ্য, তুই একটা জিনিস চিন্তা কর, কম্পিটিশন দেখ, সে ওটাই তো যেই বলছি, team-এর ওয়ান অফ দ্য মধ্যেই হোক। মোস্ট মানে ফেভারিট ওয়ার্ল্ড কাপের মধ্যে এটা আমার হ্যাঁ, হয়ে দাঁড়াচ্ছে এখন অবশ্যই। বর্তমানে, যে এতগুলো টিম উপরে উঠে এসেছে। হ্যাঁ। তো যাই হোক, আমরা হ্যাঁ। এরকম আরো একটা ধাসু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। আজকের মতো এইটুকুই রাখছি, ভালো Yes. থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।